এই হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের ভারতের গর্ব। স্যালুট টু আওয়ার ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস। 1943 সালের 30শে ডিসেম্বর এখানে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের তিরঙ্গার যে পতাকা সেটা উত্তোলন করেছিল। পুরো জোশ বইটার ফিলিংস আসছে। 1943-তে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের জন্য, আমাদের সবার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি যে পতাকা উত্তোলন করেছিলেন সেটা এই স্থান থেকে। 1943 প্রথম ভারতের ফ্ল্যাগ উঠেছিল এখানে। আমরা এখন সেখানেই আছি। আজকে এই যে ফটোটা তুলতে পারছি, এই যে আমরা আনন্দে এখানে ওখানে ঘুরতে যাচ্ছি, আমরা যে স্বাধীন, সেটার পেছনে নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং বাকি সবার যারা আমাদের বিপ্লবী ছিল স্বাধীনতা, তাদের সবার অবদান এখানে। তাদের সেই অবদানের জন্য আমরা থাকি। এই হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের ভারতের গর্ব। দেখো এখানে ডিটেলস সব লেখা রয়েছে, তোমরা পারলে স্ক্রিনশট তুলে নিয়ে পুরোটা তুলে নিতে পারো। তারপরে হিন্দিতে অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আমরা শেষ দিনে এই জায়গাটা ভিজিট করলাম। স্যালুট টু আওয়ার ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখো 1943 সালের 30শে ডিসেম্বর এখানে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের তিরঙ্গার যে পতাকা সেটা উত্তোলন করেছিল এই স্থানে দাঁড়িয়ে। আর এখন আমরা সেখানে। এক অসাধারণ অনুভূতি, এক অসাধারণ অনুভূতি। স্যালুট টু আওয়ার ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের বাংলা, বিহার, ওড়িশা এবং সম্পূর্ণ ভারতবর্ষের গর্ব আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে তারই জন্য, আজকে তার জন্যই আমরা স্বাধীন। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে একটি সুন্দর ভারতের ভাস্কর্য, দেখতে পাচ্ছ, সুন্দর একটি মন্দির। এটা হচ্ছে ভারতের স্থাপত্য ভাস্কর্যের প্রমাণ। এয়ারপোর্টে যাওয়ার আগে আমরা একটু বিচে ঘুরে যেতে এসেছিলাম। দেখো কি সুন্দর, এখানে বিচের পাশে কি সুন্দর ভলিবল খেলা হচ্ছে। ও এ অসাধারণ, এ অসাধারণ, কি সুন্দর। পুরো জোশ বইটার ফিলিংস আসছে, দারুণ। আমাদের এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং হয়ে গেছে। আমরা যা কিছু ছিল সব হয়ে গেছে। এখন আমরা ব্যাগ নিয়ে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ গেট 2 এর কাছে বসে রয়েছি। আর এরপরে আমরা ফ্লাইটে উঠবো। এখন 1:30টার সময় আমাদের ফ্লাইট আছে, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে আর এখন আমরা এখানে বসে রয়েছি গেট 2 এর সামনে। আমার পেছনে রয়েছে গেট 2। গেট 2 এর সামনে আমরা সবাই বসে রয়েছি।
ওয়েট করছি ফ্লাইটে। ফ্লাইট আছে আমাদের 1:30-এ। এই যে এখানে সবাই বসে রয়েছে। সবাই এখানে আমরা বসে রয়েছি। কেমন আছো তুমি? ভালো, কালো হয়ে গেছে। এখন চিন্তা হচ্ছে আমরা সবাই কালো হয়ে গেছি, কী করে এই ট্যান উঠবে। বাট এই ট্যানটা না পড়লে না স্মৃতিটা সেরকম জায়গায় থাকতো না। আরেকবার বলো। যদি ট্যান না পড়ে তাহলে সি বিচ কি ঘুরলাম আর আন্দামান কি ঘুরলাম? সি বিচ ঘুরলে একটু ট্যান লাগে, বোঝাতে তো হবে, বিউটি হ্যাঁ, ওটাই ট্যান বিউটি। আমাদের ফ্লাইট এসে গেছে, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ফ্লাইট। এটাই করে আজকে আমরা যাব কলকাতা। ওই 2 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগবে দেখাচ্ছে, বাট আশা করি তার আগেই পৌঁছে যাব। আমরা আমাদের লাগেজ আমরা তুলে দিয়েছি, আর পিঠে যেটা নেবার ওটা তো নিয়ে ভেতরেই যাচ্ছি, যেটার ওজন 7 কেজির মধ্যে রাখতে হয়। এইটা অ্যাপ্রক্সিমেটলি 5 কেজি হবে বলে মনে হচ্ছে না, খুবই হালকা, শুধু ইলেকট্রনিক জিনিসগুলো আছে। এই যে 3 নম্বর গেট থেকে আমরা ঢুকছি। ওদিকে দেখো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, এই যে এখান থেকে আমরা ঢুকছি। তো আমরা এখন ফ্লাইটে উঠে গেছি। এটা কলকাতা যাওয়ার জন্য ফ্লাইট, পোর্ট ব্লেয়ার থেকে। আর এখানে বোর্ডিং চলছে, সবাই উঠছে আস্তে আস্তে। আমাদের সিট নাম্বারটা কত গো? 5। আমাদের সিট নাম্বার হচ্ছে 5DEF। আমরা স্পাইস জেটে যেটায় ফিরছি, মানে SG254, সেই ফ্লাইটে কমপ্লিমেন্টারি কিছু আছে, জানি না কি দিয়েছে। এই হচ্ছে কমপ্লিমেন্টারি খাবার কিছু। কি আছে, কি খাচ্ছ? পনির স্যান্ডউইচ আছে। টেস্ট কীরকম? বলছে ভালো টেস্ট, আমিও খেয়ে দেখব। আচ্ছা, কমপ্লিমেন্টারি শুধু জুস নেই, সাথে আছে একটা কফি, আর দেখো পেপার বোটটা দেখো, আর একটা পেপার বোটে কোকোনাট ওয়াটার দেখতে পাচ্ছ, এটা ক্যামেরার সামনে আনো। এই যে কোকোনাট ওয়াটার, আর এই কফিও রয়েছে কিন্তু সাথে। ভালোই হচ্ছে কফিটার টেস্ট, নর্মাল, মানে ঠিকঠাক, একটু চিনি কম, হালকা চিনি দিয়ে। আর যেহেতু আমি একটু এত সফট কফি পছন্দ করি না, মানে আমি একটু বেশি কফি দিয়ে খাওয়াটা পছন্দ করি, তো সেই জন্য আমার একটু কম মনে হচ্ছে কফিটা, বাট ঠিকঠাক খেয়ে নেওয়া যাবে। চলো, আর কি আছে কমপ্লিমেন্টারি জানি না, আশা করি আর কিছু নেই। আমরা ফ্লাইট থেকে নেমেছি ওই 4:15 নাগাদ, আর এখন আমরা তোমার বেরিয়ে গেছি, গাড়ি পেয়ে গেছি এয়ারপোর্ট থেকে। আর এখন হচ্ছে জ্যামে ফেসে আছি পুরো। দেখা যাক কটা দেখাচ্ছে বাড়ি যেতে লাগবে। 5:36 বাজবে বাড়ি যেতে। আর এখন টাইম আমার ঘড়িতে না ভুলভাল দেখাচ্ছে টাইম, আমি জানি না কেন। 5:13 হচ্ছে এখন টাইম। আমাদের বাড়ি যেতে লাগবে 5:36। মানে কীরকম জ্যাম বুঝতে পারছো, এত কাছে বাড়ি তারপরেও। চলো বাড়ি পৌঁছে তারপর কথা হবে। সময় হলো 5:52। এখন আমরা জাস্ট ঘরে এসে পৌঁছালাম। আর এই দেখো আমাদের ব্যাগের অবস্থা। এখন এইগুলোকে সব আনলোড আজকে করতে পারবো না, যে কটা দরকারি জিনিস আছে সেগুলো নিয়ে নেব। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, বাই। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ব্লগ এখনও শেষ হয়নি। আন্দামানের ফার্স্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি শেষ ব্লগে এসে তোমাদেরকে পুরো হিসেবটা বলবো কত কি পড়লো।
তাহলে শুরু করি হিসেব নিকেশ। চলো, প্রথমে আসি যাতায়াতের খরচ। ফ্লাইট ভাড়া আমার পড়েছে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ওই 9,800 টাকার মতো। যেহেতু আমরা হঠাৎ প্ল্যানটা করি সেই জন্য আমাদের একটু বেশি পড়েছে। তবে তোমরা যদি একটু আগের থেকে টিকিটটাকে বুক করো তাহলে অপেক্ষাকৃত অনেক কম পড়বে। আবার পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা পর্যন্ত আমাদের ভাড়া পড়েছে 8,500 টাকার মতো। তবে আবার ওই একই কথা, যদি একটু আগের থেকে টিকিটটা বুকিং করো বা আগের থেকে একটু প্ল্যানটা করো তাহলে অনেকটাই কম পড়বে। এবার বলি আমাদের ওখানে থাকা খাওয়া নিয়ে কত কি পড়লো। অবশ্যই যাতায়াতটাও তার মধ্যেই পড়ছে। আমরা আন্দামান নোম্যাডসের থেকে প্যাকেজ বুকিং করেছিলাম। পোর্ট ব্লেয়ার টু পোর্ট ব্লেয়ার আমাদের পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 21,000 টাকার মতো পার পারসন। এর মধ্যে অবশ্যই ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, ডিনার, আমাদের যাতায়াত এবং থাকা। তবে যেটা ছিল না সেটা হলো কোনো রকম অ্যাক্টিভিটির খরচা পুরোপুরিভাবে আমাদের নিজেদের ওপর। আমরা যা যা রাইড করব বা যা যা অ্যাক্টিভিটি করব সেই অনুযায়ী আমাদের টাকা দিতে হবে। বুকিংটা আপনি স্পটে গিয়েও করতে পারেন অথবা আগের থেকেও মানে আন্দামান নোম্যাডসের সাথে কথা বলে করতে পারেন। যেমন স্কুবা করতে আমাদের লেগেছিল 5,500 টাকা করে, আর এর মধ্যে কিন্তু গোপ্রো দিয়ে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি পুরোটাই ছিল ইনক্লুডেড। কাইকিং করতে আমাদের লেগেছিল 1,200 টাকা করে। আর এইগুলো কিন্তু যা বলছি আমি সবগুলো কিন্তু পার পারসন, সবার নয়, এক একজনের লেগেছে এই টাকাগুলো। গ্লাস বোটে আমাদের লেগেছে প্রায় 1,200 টাকার মতো। অবশ্যই এই দাম ধরে চলবেন না, ওখানে গিয়ে দামের হেরফের হতে পারে। তবে আমি বলবো ওখানে গিয়ে অবশ্যই দাম দরটা করে নেবেন, নাহলে ওখানে ঠকতে বেশি সময় লাগবে না। তো এই ছিল আমার আন্দামানের পুরো হিসেব নিকেশ, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে চলো এবার আন্দামানের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।